বিধি ভাঙার অভিযোগ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের। পাল্টা তৃণমূলের পোস্ট করা কার্টুনকে অস্ত্র করে গেরুয়া শিবিরের দাবি, মোদী সাদের সরাসরি প্রাণনাশের হুমকি দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। বিজেপি তৃণমূলের অভিযোগ পাল্টা অভিযোগকে কেন্দ্র করে ফের সরগরম রাজ্য রাজনীতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগে বৃহস্পতিবারই রাজ্য নির্বাচনী আধিকারিকের কাছে নালিশ জানিয়েছে তৃণমূল। এবার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দিল্লি নির্বাচনী সদনেরও দ্বারস্থ হল জোড়াফুল শিবির। বিতর্কের সূত্রপাত কৃষ্ণনগরে বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সঙ্গে প্রধানমন্ত্রীর কথোপকথনকে কেন্দ্র করে। মঙ্গলবার রাতে অমৃতাকে ফোন করেন প্রধানমন্ত্রী। সেই কথোপকথনেই উঠে আসে দুর্নীতি ও টাকা ফেরানোর প্রসঙ্গ। ফোনে প্রধানমন্ত্রী আশ্বাস দেন, ইডির বাজেয়াপ্ত করা ৩,০০০ কোটি টাকা তিনি বাংলার গরিব মানুষকে ফেরানোর বন্দোবস্ত করবেন। कि जो 3,000 करोड़ रुपए ईडी ने अटैच किया हुआ है, वो 3,000 करोड़ रुपया गरीबों का पैसा है बंगाल के, और वो उनको वापस देने के लिए कोई न कोई रास्ता मैं खोजूंगा। ये जरूर बताइए आप लोगों को। ভোটের মুখে মোদীর এই ঘোষণাকেই বিধিভঙ্গ বলে অভিযোগ করে কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল। আপনি টেলিফোন ব্যবহার করছেন, আপনি কনভারসেশন রেকর্ড করে আপনি আপনার ইলেকশন মেশিন যে কোনো মেশিনারি ব্যবহার করা যায় না কিছু কিছু, এবং তারপরে গত পরশুদিন আবার বলেছেন তার প্রার্থীকে যে যে করাপশন, যে ভ্রষ্টাচারের মধ্যে যে টাকাটা আছে সেটা নাকি গরিব মানুষের মধ্যে বিলি করবে। এখন কি কোনো কথা বলা যায় এইসব নিয়ে? জোড়া ফুলের বিধিভঙ্গের অভিযোগ অবশ্য মানতে নারাজ গেরুয়া শিবির। পরে হয়তো তৃণমূল কংগ্রেস বলবে যে বিজেপির ম্যানিফেস্টো বেরিয়েছে, এটাও নির্বাচনী বিধিভঙ্গের সামিল, কারণ মডার্ন কোড অফ কন্ডাক্ট জারি হয়ে গেছে। আজকে শুধু অগণতান্ত্রিক ব্যবস্থা নয়, তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের রাজনীতিকে কার্যত অসুস্থ বানিয়ে দিয়েছে। অভিযোগের লম্বা তালিকা বিজেপির হাতেও। তৃণমূলের পোস্ট করা একটি কার্টুনকে অস্ত্র করেই তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে গেরুয়া শিবির। এদিন তৃণমূলের এক্স হ্যান্ডলে বিতর্কিত কার্টুনটি পোস্ট করা হয়, সঙ্গে ক্যাপশনে লেখা, বাংলা দাস সুরক্ষিত, প্রহরীর ভূমিকায় মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপির বহিরাগত জমিদাররা হামাগুড়ি দিয়ে ঢোকার চেষ্টা করছে, পদাঘাতের জন্য প্রস্তুত থাকুন। তৃণমূলে এই কার্টুনকে হাতিয়ার করে পাল্টা সরব গেরুয়া শিবির। এদিন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এক্স হ্যান্ডলে লেখেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের প্রধানমন্ত্রীকে লাথি মারছেন বলে কার্টুনে দেখানো হয়েছে। এই কার্টুন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বাংলার বিজেপি নেতাদের উদ্দেশ্যে সরাসরি প্রাণহানির হুমকি। নির্বাচন কমিশন কি এই অশুভ চক্রান্তের বিরুদ্ধে ব্যবস্থা নেবে? প্রধানমন্ত্রীকে লাথি মারছে মুখ্যমন্ত্রী, এই হচ্ছে তৃণমূলের কালচার। প্রধানমন্ত্রীকে লাথি মারছে মুখ্যমন্ত্রী, এই হচ্ছে তৃণমূলের কালচার। কার্টুন মানে সেখানে একটু রঙ্গরসিকতা থাকে, এবং এর মধ্যে খারাপ কি আছে? কে বা কারা একটা উপরে ওঠার চেষ্টা করছে, মমতা বন্দ্যোপাধ্যায় সেটা ফেলে দিচ্ছেন। তো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যখন হাজার রকম কার্টুন হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের অসুস্থতা নিয়ে যখন বিকৃত সব প্রচার হয়, তখন এসব সৌজন্যবোধ কোথায় থাকে? সব মিলিয়ে ভোটের মরশুমে ঘাসফুল ও পদ্মের অভিযোগ পাল্টা অভিযোগকে কেন্দ্র করে সরগরম বঙ্গ রাজনীতি। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির পক্ষ থেকে শঙ্কুদেব পণ্ডা, সিপিআইএম এর পক্ষ থেকে শতরূপ ঘোষ, কংগ্রেসের পক্ষ থেকে অশোক ভট্টাচার্য, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক সম্বিত পাল, এবং কিছুক্ষণের মধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোহিনুর মজুমদার আমাদের সঙ্গে এসে যোগ দেবেন। আমি প্রথমে শঙ্কুর কাছেই আসবো। শঙ্কু, আমরা দেখলাম যে তৃণমূল কংগ্রেস তারা কমিশনে নালিশ জানালো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। প্রধানমন্ত্রী নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন, যেভাবে কৃষ্ণনগরের প্রার্থী তাকে ফোন করে ইডির বাজেয়াপ্ত টাকা ফিরিয়ে দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী, সেটা নির্বাচনী বিধিভঙ্গের সামিল, এমনই অভিযোগ। দেখুন, নির্বাচনী ভঙ্গর কোনো গল্পই নেই। নির্বাচনী বিধি আদালতে তৃণমূল কংগ্রেস কিছু জানে কিনা আমার সন্দেহ আছে। আমার প্রথম বিষয় হচ্ছে যে এই 3,000 কোটি টাকা কাদের থেকে সংগৃহীত হয়েছে সেটা প্রধানমন্ত্রী আর একটু স্পষ্ট করলে তাহলে বোঝা যেত ব্যাপারটা কি। তার মধ্যে তো তৃণমূল কংগ্রেসের বড় বড় নেতার বাড়ি পর্যন্ত রয়েছে, সেগুলো সব বাজেয়াপ্ত হয়েছে, ফিনান্স বাজেয়াপ্ত হয়েছে। তৃণমূল কংগ্রেস চায় না এই সাধারণ মানুষের লোটা টাকা সাধারণ মানুষের কাছে ফিরে যাক। তৃণমূল কংগ্রেস চায় যে চোরেদের চুরি করা টাকার অধিকার শুধুমাত্র চোরেদেরই রয়েছে, তাই সেই টাকা তারা ভোগ করবে, তাদেরকে দেওয়া হোক, তারা নেবে, মানুষের কাছে ফিরে যাবে। এটা কখনো হয় নাকি? সেই কারণে কোমর বেঁধে নেমেছে যাতে ওই টাকা আটকানো যায়। এতদিন আটকেছে,
এই কাণ্ড কারখানা করছে, আদালতে কোটি কোটি টাকা মানুষের ট্যাক্সের টাকা খরচা করছে যাতে এই প্রসেস ডিলেড হয়ে যায়, এবং তাদের সিঙ্গেল পয়েন্ট এজেন্ডা যে মানুষের টাকা মানুষের কাছে ফিরে যাক, মানুষের লোটা টাকা, এটা চোরেরা চায় না। চোর বলছে আমি চুরি করেছি, কষ্ট করেছি, আমাদের কাছ থেকে ইডি নিয়ে গেছে, এখন সেই টাকা আমাদের দাও, আমরা এনজয় করি। দিস ইজ দ্য রিজন বিহাইন্ড ইট, একমাত্র কারণ হচ্ছে এটা। এবং সেই উদ্দেশ্য নিয়ে সব বলেছেন। ধরুন একজন রাজ্যের মন্ত্রী, তিনি বিধিভঙ্গের অভিযোগ করছেন, তিনি না জানতে পারেন, আইনমন্ত্রীকে সাথে করে নিয়ে গেছেন, তিনি অ্যাডভোকেট, তো স্পেসিফিক্যালি বলুন কোন সেকশন এটা বিধিভঙ্গ হয়েছে, কোন আইনে আছে, নির্বাচনের কোন বিষয়, কোন হচ্ছে ধারায় এটা হচ্ছে বিধিভঙ্গ। ভাই উনি কি আগে থেকে বলছেন নাকি অমুক করবেন? একটা এজেন্সি করেছে, তিনি পদে রয়েছেন, তাই কমিউনিকেশন দিয়েছেন। বিষয় এটা নয়, বিষয় এটা যে তারা চুরি করেছিলেন, সেই টাকা ইডি নিয়েছে, এখন সে টাকা ফেরত দিতে হলে তাদের আপত্তি হবে না? তারা চান সেই টাকা তৃণমূলকে দেওয়া হোক, তারা এনজয় করবেন। আমি আসবো, তৃণমূলের প্রতিনিধি এখনো আসেননি, আমি শতরূপের কাছে আসবো। শতরূপ, কি মনে হয় যে প্রধানমন্ত্রীর এই বক্তব্য সেটা নির্বাচনী বিধিভঙ্গের শামিল? দেখো মৌপিয়াদি, আমি ইলেকশনের আইন যতদূর জানি তাতে আমার মনে হয় না যে এতে কোনো নির্বাচনী বিধিভঙ্গ হয়েছে। তবে প্রধানমন্ত্রীর এই বক্তব্যটা অবশ্যই মিথ্যে বক্তব্য, এবং এটাকে রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ করার 100টা জায়গা রয়েছে। কারণ সারদার তদন্তে এর আগে বহু টাকা সিবিআই বাজেয়াপ্ত করেছে। ধরো এই কুণাল ঘোষকে দেখছিলাম, কি মনে করো কালো ধন এনে ব্যাংক অ্যাকাউন্টে ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি। আমি তো ওইটাই চিন্তা করছিলাম যে আগের 15 লাখের সঙ্গে এটা যোগ করে দেবে নাকি ওইটা আগে দেবে 3 মাস পরে এটা দেবে। যাকে কত, কেন ওই 15 লাখকে কোনো খরচা করে উঠতে পারিনি। কিন্তু কথাটা হচ্ছে এই যে ধরো মিঠুন চক্রবর্তী, কুণাল ঘোষ, এটা কত টাকা সিবিআইকে ফেরত দিয়ে এসছে, যে টাকাটা এটা সুদীপ্ত সেনের কাছ থেকে পেয়েছিল, তাই 10 বছরে তো সেটা দেওয়া যেত লোককে। সুতরাং মিথ্যে কথা, কিন্তু এটা কোনো রাজনৈতিক বিধিভঙ্গ হয়েছে বলে আমার মনে হয় না। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যে গোয়ায় গিয়ে বলেন যে আমি জিতলে 5,000 টাকা করে দেবো, তাতেও তো রাজনৈতিক বিধিভঙ্গ হয়, ওটা আমার মনে হয় না ঠিক। দ্বিতীয় কথা, আমি একটা কথা বলছি, যে ধরো যে কার্টুনটা এঁকেছে, যেটাকে নিয়ে এখন এটা বলছে যে এতে শুভেন্দু অধিকারী বলছে প্রধানমন্ত্রীকে খুনের হুমকি। দেখো কথাটা হচ্ছে কি, মানে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে শিখিয়েছিলেন অম্বিকেশ মহাপাত্রকে জেলে ভরার সময়, যে একটা কার্টুনে বলে যে ওটাকে ভ্যানিশ করে দাও, মানুষ নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে খুন করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এগুলো অত্যন্ত ছেলে মানুষই রাজনীতি। এখন মুশকিল দুটো দলের মধ্যে যেহেতু পলিসি নিয়ে লড়াই করার কোনো জায়গা নেই, ইলেকশন বন্ড থেকে টাকা ও খেয়েছে, পলিসি নিয়ে লড়াই করার কোনো জায়গা নেই, তাই আমরা লড়াই করছি দেখানোর জন্য কে কার্টুন এঁকেছে, কে ছবি এঁকেছে, কে গান গেয়েছে, সব করতে হবে। তবে আমি একটা কথা এখানে মোবাইলে বলছি, এবং আমি এটা এই প্রথম 24 ঘন্টাতেই তোমাদেরকে বলছি, একটু আগে আমি এখানে আস্তে আস্তে দেখছিলাম ইলেকশন কমিশনটা সিদ্ধান্ত নিয়েছে, এবং আমরা স্বাগত জানাচ্ছি ওটাকে, যে ইউসুফ পাঠানের ওয়ার্ল্ড কাপ জেতার কোনো ফুটেজকে ব্যবহার করা যাবে না ওনার ইলেকশন ক্যাম্পেনে, স্বাগত জানাচ্ছি। এইবার আমি তোমাদেরকে বলি, নরেন্দ্র মোদী ওনার প্রচারের জন্য বিজেপির পক্ষ থেকে যে গানটাকে রিলিজ করা হয়েছে এবং ইউটিউব থেকে শুরু করে সর্বত্র বাজছে, ওখানে তোমাদেরকে দুটো ফুটেজ বলছি। এক, নীরজ চোপড়ার অলিম্পিক্সে মেডেল জয়ের এই মুহূর্তটা জ্যাভলিন ছুঁড়ে, এবং শীতল দেবী, আমরা জানি একজন আমাদের দেশের, আমাদের অত্যন্ত গর্বিত করেছেন একজন অ্যাথলিট, তার দুটো হাত নেই, তিনি পা দিয়ে তীর ছুঁড়ে প্যারা চ্যাম্পিয়নশিপে আর্চারির উনি মেডেল এনেছেন। শীতল দেবী এবং নীরজ চোপড়ার ভারতের হয়ে লড়াই করে মেডেল আনার এই ফুটেজ নরেন্দ্র মোদীর ইলেকশন ক্যাম্পেইনে ব্যবহার করা হচ্ছে। ইলেকশন কমিশন একটা টেকনিক্যাল তফাৎ রয়েছে, ইউসুফ পাঠান নিজে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আর এখানে তুমি যাদের কথা বললে তারা সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভেবে দেখো, সেক্ষেত্রে তো এটাকে আরোই ব্যবহার করা যায় না। ইউসুফ পাঠানের তাও যদি বলার জায়গা থাকে যে ভাই এটা আমি কাজটা করেছি, আমি আমার ভাই এক সেকেন্ড, আমি কাজটা করেছি, আমি আমার সিভিতে এটা ব্যবহার করছি আমার অ্যাচিভমেন্ট হিসেবে। নীরজ চোপড়া শীতল দেবীর সাথে কোনো সম্পর্ক নেই বিজেপির, অথচ তারা দেশের হয়ে মেডেল এনেছে। নীরজ চোপড়া অলিম্পিক্সে মেডেল পেয়েছে, তাই তোমরা মোদীকে ভোট দাও। এটা তো আরোই ভায়োলেশন। ভারত সরকার ক্রীড়া ক্ষেত্রে যে উন্নতির জায়গায় পৌঁছে দিয়েছে দেশকে, যে সাপোর্ট দিয়েছে, এবং যারা এই ধরনের মেডেল আনছেন তাদের যেভাবে প্রমোট করছে, সেই বিষয়টা দেখানোর অধিকার যারা করেছেন তাদের নিশ্চয়ই আছে। এ নিয়ে যদি বিরোধীদের কোনো বক্তব্য থাকে তারা কোর্টে যায়, তারা নির্বাচন কমিশনে যেতেই পারেন, কিন্তু ইলেকশন কমিশনের নিজে প্রার্থী, তিনি হচ্ছেন সচিন তেন্ডুলকারের হচ্ছেন অনুমতি আছে কি নেই তার ঠিক নেই, তিনি তার ছবি ব্যবহার করছেন, আর হচ্ছে নির্বাচনের যে ঘটনা ঘটেছে সেই সময় তার ক্রেডিট নেওয়ার চেষ্টা করছেন। দুটো এক জিনিস না, গুলিয়ে ফেলতে হবে। সেক্ষেত্রে 83 সালে কপিল দেবের ওয়ার্ল্ড কাপ জয়ের ছবি কংগ্রেস চাইলে ইন্দিরা গান্ধী চাইলে ব্যবহার করতে পারতেন তো, মানেটা তাই দাঁড়াচ্ছে। এক সেকেন্ড, আমি বলিনি মাঝখানে ভাই নট আউট আলোচনায় তোমায় বসে থাকতে হবে। 2011 সালে ভারতের বিশ্বজয়ের ফুটেজ তাহলে মনমোহন সিং ব্যবহার করতে পারতেন। এক মিনিট ভাই, মোবাইলে প্লিজ হর্ন করো, নাহলে এটা বাকি সময় আমি ইন্টারাপ্ট করব। আমি ইন্টারাপ্ট মাঝখানে করিনি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে সচিন তেন্ডুলকারের সম্মতি আছে কিনা ও জানে না, কিন্তু নীরজ চোপড়ার সম্মতি আছে, এটা ওকে কেউ একটা কানে কানে এসে বলে দিয়ে গেছে। শঙ্কু শতরূপ দুজনকেই
শতরূপ দুজনকেই থামাচ্ছি, আমি অশোকদার কাছে আসবো। অশোকদা, হ্যাঁ, বহরমপুরে যে ঘটনাটা ঘটেছে, আমাদের অধীর রঞ্জন চৌধুরী পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের তরফ থেকেও বারবার করে আমরা এটা বলেছিলাম যে ন্যাশনাল হিরোদের ছবি কেন এরকমভাবে ব্যবহার করা হবে, বিশ্বকাপ জয়ের ছবি। আজকে শুনলাম যে নির্বাচন কমিশন ব্যবস্থা নিয়েছেন, আমরা স্বাগত জানাই। কিন্তু ব্যাপারটা তো এক জায়গায় নয়, এটা মৌপিয়া। এর আগে আমরা দেখেছি সার্জিক্যাল স্ট্রাইকের পরে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন মোদির হাতে এসএলআর রাইফেলের ছবি দিয়ে নির্বাচনী প্রচার হয়েছে। তাহলে ইন্দিরা গান্ধী মুক্তিযুদ্ধের পরে ছবি দিয়ে প্রচার করতে পারতেন, কখনো করেননি, যে কথাটা এখানে বারবার করে আলোচনায় উঠে আসলো। এখন প্রশ্নটা হচ্ছে যে প্রধানমন্ত্রী যদি বায়ুসেনার হেলিকপ্টার ব্যবহার করে প্রচারে যান এবং নির্বাচন কমিশনে সেখানে অভিযোগ জানানোর পরেও কিন্তু নির্বাচন কমিশন এখনো পর্যন্ত প্রধানমন্ত্রীকে ডেকে পাঠাননি, শোকজ করেননি। অতএব এই যে ব্যাপারটা, আমরা যেটা বারবার করে বলছি যে ইনস্টিটিউশনগুলোর স্বাধীনতা খর্ব হচ্ছে, সাংবিধানিক সভাগুলোর স্বাধীনতা, প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা খর্ব হচ্ছে। একের ক্ষেত্রে এক নিয়ম, অন্যের ক্ষেত্রে আরেক নিয়ম, এটা করা যাবে না। আর প্রধানমন্ত্রী যে কথাটা বলছিলেন তাতে নির্বাচনী বিধিভঙ্গ কতটা হয়েছে না হয়েছে এটা বিতর্কের বিষয় হতে পারে। আমার মনে হয় না যে এখানে নির্বাচনী বিধিভঙ্গ সেই অর্থে হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রীকে তো এটা ভাবতে হবে যে চান্দালো চান্দাদো ধান্দালো, চান্দালো ধান্দালো, চাঁদার বিধে ধান্দা, এই করতে গিয়ে যে জীবনদায়ী ওষুধের দাম হুড়ুর হুড়ুর করে বেড়ে গেছে, যে ওষুধ কোম্পানিগুলো আজকে ইলেকট্রাল বন্ডে টাকা দিল, মানুষের মুখের গ্রাস যেভাবে কেড়ে নিচ্ছে তারা, এবং যাদের যাদের ইডি রেড করলো তারাই দেখা গেল পরবর্তীকালে গিয়ে বিজেপিকে ছাড়া দিচ্ছে। সেই টাকাগুলো যেগুলো লুটেছেন সেগুলো যদি ফেরত দিতে পারেন তবে মনে করবো একটা কাজের মতন কাজ। শঙ্কুদেব, আপনার মাঝে বলিনি। এবার আমি যে কথাটা বলে শেষ করব, যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে শুরু করে নির্বাচন কমিশন, এদের সমস্ত ক্ষেত্রে একচক্ষু ভূমিকা হচ্ছে। আজকে কংগ্রেসকে বলা হচ্ছে আয়কর দিতে হবে। বিজেপির কত টাকা আয়কর বাকি রয়েছে? নির্বাচনের মুহূর্তে স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে কখনো হয়নি দেশের প্রধান বিরোধী দলকে আর্থিকভাবে পঙ্গু করে দেওয়ার চেষ্টা হচ্ছে যাতে আমরা নির্বাচনে লড়তে না পারি। এতই যদি কনফিডেন্ট থাকবে 400 পার, এ তো 40 পারের কনফিডেন্ট নেই। আমি এখানে একটু কোহিনুরের কাছে আসি। কোহিনুর ইতিমধ্যে এসে। কোহিনুর, যে কার্টুন আমরা দেখছি সেই কার্টুন নিয়ে প্রশ্ন উঠছে। প্রথমত রুচির প্রশ্ন, দ্বিতীয়ত বিজেপি যে অভিযোগটা করেছে যে নরেন্দ্র মোদী অমিত শাহকে খুনের ইঙ্গিত দেওয়া হয়েছে, হত্যার ইঙ্গিত দেওয়া হয়েছে। শতরূপ একটু আগে যে কথাটা বলেছে খুবই ইন্টারেস্টিং পয়েন্ট, যে যখন অম্বিকেশ মহাপাত্রের একটা, তখন সে সময় মিম শব্দটার সঙ্গে আমরা পরিচিত হইনি, 2012 সালে তিনি একটা কার্টুন ফরওয়ার্ড করেছিলেন। সেখানে ছিল মুকুল রায় এবং সেখানে বলা হচ্ছে সোনারকেলার যে ভ্যানিশ, দুষ্টু লোক ভ্যানিশ, সেটাতে বলা হয়েছিল যে ভ্যানিশ মানে খুনের কথা বলা হচ্ছে। তাই যদি হয় তাহলে যে কার্টুনটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রকাশ করা হয়েছে অম্বিকেশ মহাপাত্র, সেটা কতটা জাস্টিফাই? অম্বিকেশ মহাপাত্রর ক্ষেত্রে কোনো পুলিশ সুমোটো অ্যাকশন নেয়। কোঅপারেটিভ যে মেলটা আইডি, না সেটা ভিন্ন প্রসঙ্গ। সেটাতে যদি মনে হয় যে খুনের ইঙ্গিত, তাহলে তো এটাও খুনের ইঙ্গিত। যে কমপ্লেন করেছে, যিনি কমপ্লেন করেছে তার বেসিসে খুনের ইঙ্গিত না, ওটা মানহানির মামলার একটা ইয়েতে হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় কইল নিজে পরবর্তীকালে সবাই বলেছিলেন যে ওটা খুনের ইঙ্গিত দেওয়া হচ্ছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে, তখনই আমরা জানলাম যে ভ্যানিশ মানে খুন। বহু পুরনো আমরা দেখেছি যে যখন নন্দীগ্রাম হয়েছিল তখন অনেকে, আমাদের সংগঠন নয় কিন্তু অনেক নন পলিটিক্যাল সংগঠন বুদ্ধবাবুর মাথার উপর দুটো শিং এঁকে পোস্টারিং করেছিলেন। তার মানে কি বুদ্ধবাবু মাথার উপর শিং আছে বা বুদ্ধবাবু সত্যি সত্যি রক্ত খেয়েছেন এমনটা তো নয়। কিন্তু এটা কি ইন্দিরা গান্ধী, আমাকে বলছি এটা কি রুচিসম্মত? এই যে পদাঘাত, মুখ্যমন্ত্রী নিজে, নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী তো এই কার্টুন আঁকেননি। মুখ্যমন্ত্রী অত্যন্ত সেন্সিবল, তার মধ্যে একটা শিল্পী সত্তা আছে এবং তিনি অত্যন্ত সেন্সিবল মানুষ। কথা হচ্ছে যিনি, যে বা যারা এই কার্টুনটা করে থাকুন, গেছে দলীয় তরফ থেকে, এই যে ছবিটা, যে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং এই ছবিটা কি ভালো? আমি আবার বলছি, এই মুহূর্তে তিনি একটি দলের নেতা, দলের প্রার্থী। তিনি প্রচার করার নাম করে বাংলায় একের পর এক নির্বাচন কমিশনের নিয়ম ভাঙছেন। তিনি যে মই বেয়ে উঠছেন, আমি ধরে নিলাম সেই অভিযোগ, কিন্তু কথা হচ্ছে না, এটা জাস্টিফাই করতে হবে যে এই ছবিটা, সবকিছু ছেড়ে দিলাম, এই ছবিটা সত্যি খুব রুচির বার্তা দিচ্ছে। পদাঘাত করছেন মুখ্যমন্ত্রী মইতে, যেই মই বেয়ে উঠছেন সেই মইটাকে ঠেলে ফেলে দিচ্ছেন যাতে এই মই দিয়ে না ঢুকতে পারে, এইভাবেই ঢুকবেন। এইভাবেই দেখুন বাংলায় যেভাবে শঙ্কুদা, তুমি বলবে, তোমার আশা করি মৌপিয়াদি তোমাকে সময় দেবে, তুমি তখন বলবে। আমি যখন বলছি আমি বলি, এটা নিশ্চিতভাবে, আমি আবার বলছি, ইন্দিরা গান্ধীর ডাইনির ছবি প্রচুর, ইন্দিরা গান্ধীর ডাইনির ছবি
প্রচুর আছে, মানে কি ইন্দিরা গান্ধী ডাইনি গিয়ে করছে, বা মমতা ব্যানার্জি এরকম দুটো দাঁত বার করে সিঙ্গুর মানে ন্যানো চলে যাওয়ার পর 2009-তে সিপিএম মমতা বন্দ্যোপাধ্যায় দুটো দাঁত বার করে এরকম গোটা দেওয়াল ছড়িয়ে দিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় করে আছে। বাবা এটা দিদিমণি signify ছবিতে করছে। এরকম চুল দেখিয়ে দিয়েছিল এটা বলে signify প্রিয়াঙ্কা বলে করছে। আমাদের একটা মেয়েকে তুলে নিয়ে গিয়ে অ্যারেস্ট signify করে করছে। রেখেছিল হাওড়ায়, যুব মোর্চার মেয়েকে তুলে নিয়ে গিয়ে অ্যারেস্ট করেছিল। এভাবে চলতে পারে না, ডিবেট কিভাবে চলবে বলো না। বলুক না, তো কার কি করেছে কানের পাশ থেকে যদি কন্টিনিউ আমি করছে তো আমি কি করে আতঙ্কিত, বলবো? কোনদিন নামায় না ঠেলে ফেলে না, দিচ্ছে। শঙ্কু বলতে দাও আচ্ছা, please। আমি স্ট্যান্ডবাজি করব। সেন্স করছে এটা। আমি একদম পরিষ্কার কথা বলছি, এটা একটা কার্টুন, এবং কার্টুনের কালচার বাংলায় আজকে তৃণমূল কংগ্রেস ইনভেন্ট করেছে এমনটা নয়। এর বললাম তো, ইচ্ছে অনেক খারাপ খারাপ কার্টুন। আমি সম্বিতের কাছে আসি। সম্বিত, ডেফিনেটলি কার্টুন বা ব্যঙ্গচিত্র তার একটা ইতিহাস রয়েছে, তার একটা সংস্কৃতি রয়েছে, এবং আমরা দেখেছি যে কথিত আছে জওহরলাল নেহরুর মতো প্রধানমন্ত্রীর কথা বারবার উঠে আসে যে তাকে নিয়ে কার্টুন করা হলে তিনি সেটা অ্যাপ্রিসিয়েট করতেন, তাতে যতটাই শ্লেষ থাকুক না কেন। কিন্তু এই যে কার্টুন নিয়ে বিজেপি অভিযোগ করছে, সত্যি কি এই ছবিটা ভালো বার্তা দিচ্ছে আমাদের ফেডারেল স্ট্রাকচারে দাঁড়িয়ে? অবশ্যই না, কার্টুনের যে কারণে কার্টুন ব্যবহার করা হয়, ব্যঙ্গচিত্র ব্যবহার করা হয়, এবং এখন যেটা মিম কালচার হিসেবে উঠে এসেছে, তার একটা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। কিন্তু একটা জিনিস এবং সেটা একটু সহিষ্ণুতার সঙ্গেই সবার দেখা উচিত। এবং আমরা দেখেছি অনেক রাজনৈতিক নেতৃত্ব বা রাজনৈতিক ব্যক্তিত্ব তারা এই ধরনের কার্টুনকে হাসির ঠাট্টার ছলে নিয়েছেন, মজা পেয়েছেন। এমনও হয়েছে যিনি এই কার্টুন এঁকেছেন হয়তো তার কাছ থেকে চেয়ে নিয়েছেন কার্টুনের একটি কপি, নিজের ঘরে বাঁধিয়ে নিয়েছেন। সেসব ঘটনাও আমরা দেখেছি। কিন্তু যেটা প্রবলেমেটিক সেটা হচ্ছে যে আমরা কি রুচির পরিচয় দিচ্ছি কার্টুনের মাধ্যমে, কি বার্তা দিচ্ছি, সেটা নিয়ে একটু সতর্ক হওয়া দরকার। এখন সেটাই খুব ভিশিয়েটেড হয়ে গেছে এই পলিটিক্যাল কালচারে, যে কে কাকে কি বলছে, কেন বলছে, তার মধ্যে অসহিষ্ণুতা তো রয়েছে, যে আমরা সাধারণ একটা মজার জিনিসও মজার হিসেবে নিতে পারি না। এই পার্টিকুলার কার্টুনে আপনি যদি এখন কার্টুনটা নিয়ে আপত্তি থাকতেই পারে, বিজেপির নেতৃত্বের বা নেতা কর্মীদের আপত্তি থাকতে পারে যে এরকম ভাবে ফেলে দেওয়ার চেষ্টা হচ্ছে, কিন্তু তার বলে খুন করে ফেলবেন প্রধানমন্ত্রীকে, খুনের হুমকি দেওয়া হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীকে বা বিজেপি নেতাদের, এইটা আবার হচ্ছে একটা ইনফ্লেটেড চিন্তা ভাব। কাজেই রুচি নিয়ে প্রশ্ন থাকতে পারে, আপত্তি থাকতে পারে কার্টুনের বক্তব্য নিয়ে, সেটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু সেইটাকেও আবার একটা অ্যাম্পলিফাইড করে নেওয়া, সেটাও আবার অসহিষ্ণুতার পরিচয় বলে আমার তো মনে হয়। স্বাভাবিক, আমি তো বলছি এটা কি মনে হচ্ছে যে প্রধানমন্ত্রীকে খুন করে দিচ্ছে? বাংলায় এন্ট্রি হচ্ছে এই যেই মই দিয়ে, পদাঘাত কোথায় করেছে? মইতে করেছে। এরকম তো পদাঘাত মমতা বন্দ্যোপাধ্যায়কে পদাঘাত করছে, এরকম তো প্রচুর আছে। দেখুন, এরা প্রথমে বলেছিলেন বদলা নয় বদল চাই, এখন তো বদলাই চলে গেছে। এখন এদের নেতা বলছেন প্রতিশোধ নিতে হবে। কার্টুন তাৎক্ষণিকভাবে দেখে মনে হতে পারে কার্টুন, আপনি সেই মানসিক অ্যাপ্রোচটা প্রয়োগ করছেন বলে, কিন্তু পেছনে লুকিয়ে থাকা ইন্টেনশনটা ছড়িয়ে দেওয়া হচ্ছে নিচের স্তরে, যে সবাইকে নিয়ে লাথি মেরে ফেলে দাও। তোমার সিকিউরিটি গার্ড প্রধানমন্ত্রীকে দিয়ে দেবে পরের বার। প্রধানমন্ত্রী আসবেন যখন তোমার সিকিউরিটি গার্ডগুলো দিয়ে দেবে। এই কথাগুলো তুমি অম্বিকেশ বাবু তো 4টে সিকিউরিটি গার্ড নিয়ে ঘুরতেন না। মুশকিলটা কি হচ্ছে মৌপিয়াদি, সম্বিত যে কথাটা বললো, এক মিনিট মৌপিয়াদি দেখো, সম্বিত যে কথাটা বললো, আমি সম্বিতার সাথে অত্যন্ত আন্তরিকভাবে একমত। প্রশ্নটা মুশকিলটা কি হচ্ছে, প্রধানমন্ত্রীকে তা বলে সত্যি সত্যি কেউ গিয়ে ধাক্কা মেরে ফেলে দেবেন, এটা রুচির প্রশ্ন। কিন্তু কোহিনূর, তোমাকে আমি একটা কথা বলছি, তুমি কথাটা ঠিক বলেছো, কার্টুন বাংলায় তৃণমূল আবিষ্কার করেনি, কিন্তু কার্টুন ফরওয়ার্ড করলে জেলে পাঠানোটা বাংলায় তৃণমূল আবিষ্কার করেছে। এবং শুনে নাও তুমি কথাটা শুনে নাও। দ্বিতীয় ভাই দাঁড়াও, আরে ভাই তুমি তখন তৃণমূলে করতে ছেড়ে দাও, আমাকে বলতে দাও, আমি তখন সিপিএমে ছিলাম। কথাটা শুনে নাও। মুশকিলটা কি জানো তো, মুশকিলটা হচ্ছে তোমার কথাটা একদম ঠিক। বুদ্ধতার মাথায় কি বলে, বুদ্ধতার মুখে রক্তের দাগ দেখিয়েছে বলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় শিং দেখিয়েছে বলে রক্ত বা শিংগুলো সত্যি হয়ে যায়নি। তেমনি মুকুল রায় ভ্যানিশ বলছে মানে ভ্যানিশ মানে খুনও হয়ে যায়নি, কিন্তু ভ্যানিশ মানে খুন এইটা বলে তোমরা অম্বিকেশ মহাপাত্রকে জেলে ঢুকিয়ে, আমি বলছি নান আদার দ্যান মমতা ব্যানার্জি নিজে মঞ্চে দাঁড়িয়ে বলেছেন যে ওটা হচ্ছে আমাকে খুনের চেষ্টার ইঙ্গিত। ভ্যানিশ বলতে ওরা বোঝাতে চেয়েছে খুন। আমি প্রশাসনিক উত্তরটা দিই প্রথমে। একটা কমপ্লেন হয়েছিল, পুলিশ নিজে সুমোটো কমপ্লেন করেনি, কমপ্লেনের বেসিসে তাকে অ্যারেস্ট করা হয়। 2, যে মেল আইডিটা দিয়ে ফরওয়ার্ড করা হয়েছিল সেটা তার ব্যক্তিগত মেল আইডি নয়, সেটা একটা কোঅপারেটিভ। এগুলো আমরা সব জানি কোহিনূর, কিন্তু একটা কার্টুন ফরওয়ার্ড করার জন্য একটা লোক জেল কাটিয়েছে, আর রাত্রিবেলা পিঠা বানানোর জন্য শাহজাহানকে পুলিশ ধরেনি 3 বছর ধরে, তো ঘটনা সেটা ওটা অন্য প্রসঙ্গ। কিন্তু কথাটা তোমায় বলছি, আমি আজকে তোমার এই কথাটা কোহিনূর শুনে নাও, আজকে এক সেকেন্ড
তুমি শুনে নাও, আমাদের তোমার এই এখানে তথ্যটা আজকে ভাই arrest করে দাঁড়াও, CBI হাতে তুলে দেওয়া কিভাবে হয়েছে। তুলেছো, কেন করেছো, সব দেখেছে, ছেড়ে দাও, ওগুলো নিজে যত বলবে তত নিজে আরে আমি তো বলছি, তপন শুনে বসু নাও, বললে তো একই কাণ্ড ছিল শুনে নাও, ছোট শুনে নাও না রে মেয়েদের ভাই, তখন তো তোমাদের গভর্নমেন্ট এসে গেছিল, শুনে নাও কথাটা। তোমার এই তপন বসু যাবতীয় বসু কথাটা government আজকে স্ট্যান্ড করতো যদি না মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন পরবর্তীকালে দাঁড়িয়ে বলতেন যে ওটা আমাকে খুনের ইঙ্গিত, ভ্যানিশ বলে আমাকে খুনের ইঙ্গিত দেওয়া হয়েছে। এটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় খালি এটা না বলতেন তাহলে তোমার বাকি সব কথা, কোঅপারেটিভ কমপ্লেন করেছে, মেল আইডি ওনার ছিল না, সব দাঁড়াতো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছিলেন কিরকম ভাবে কার্টুনের অজুহাতে মানুষকে জেলে ঢোকাতে হয়, সেইটা যে তোমাদের দিকে ফেরত যাচ্ছে। আমিও মনে করি তোমরা এই যে প্রধানমন্ত্রীকে খুনের বার্তা দাও, এখানে এটা আমরা মনে আমার করি। একটু অশোকদার কাছে এটা তোমাদের পাপ, তোমাদের পাপ তোমাদের ঘাড়ে এই এসেছে। প্রসঙ্গে আমার একটু এক সেকেন্ড অশোকদার কাছে প্রশ্ন, যেটা আমি একটু আগে জওহরলাল নেহরুর প্রসঙ্গও তুললাম, যে জওহরলাল নেহরুকে এখন শঙ্কুদের দল তারা যে কোনো জিনিসের জন্যই তারা দোষারোপ করে থাকে, সেই জওহরলাল নেহরু সহ একাধিক নেতা তাদের এই যে কার্টুন সম্পর্কে তাদের সহিষ্ণুতা বা তাদের অ্যাপ্রিসিয়েশন সেটা সর্বজনবিদিত, কিন্তু যেমনটা সম্বিতের সাথেও কথা হচ্ছিল যে কোথাও তো একটা সীমারেখাও থাকবে। দেখুন, যে কথাটা বারবার করে উঠে আসছে এখানটাতে, যে তৃণমূল যে পথ দেখিয়েছে সে পথ আজকে বিজেপি অনুসরণ করছে, বা উল্টো দিক থেকে বিজেপি যা পথ দেখিয়েছে বাধ্য ছাত্রের মতন, বাধ্য ছাত্রীদের মতন তৃণমূল তা অনুসরণ করছে, এর বাইরে কিচ্ছু নয়। আমি নিজে প্রণববাবুর ঘরে গিয়েছিলাম ওই তালকোটা রোডে, আমি প্রথমবার যখন গিয়ে দেখেছি প্রণববাবুর একটা কার্টুন আঁকা রয়েছে, কুট্টি এঁকেছেন, সেই কার্টুনটা মানে একদম মানে দেখলেই একটা হাসি পেয়ে যাবে এরকম একটা ব্যাপার ট্যাপার। প্রণববাবু সযত্নে সেটাকে একদম ফ্রেম করে তিনি দেয়ালে আটকে রেখেছেন। তাই এর মধ্যে অন্য কোনো কিছুর ব্যাপার থাকতে পারে না। কিন্তু যে কথাটা বারবার করে এখানে উঠে আসছে, আমি নিজে দেখেছি গনি খানকে স্টেন গান নিয়ে দেয়ালে 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 ছড়া, হ্যাঁ হাতে নিয়ে স্টেন গান আসছেন, গনি খান বাংলা জনগণ সাবধান, হ্যাঁ এটাও দেখেছি। কিন্তু তখন পরিবেশটা এরকম হয়নি। বা ইন্দিরা গান্ধীকেও যদি আমি বলি, ইন্দিরা গান্ধীকে দেয়ালে দেয়ালে যদি ডাইনিও আঁকা হয়ে থাকে, এবং সেই ডাইনি আঁকার পরে যারা যারা ডাইনি এঁকেছিল মানে পাড়ায় পাড়ায় অলিতে গলিতে, যা ইন্দিরা গান্ধীর স্বৈরাচারী ছিলেন, ইন্দিরা গান্ধী নাকি অমুক ছিলেন তমুক ছিলেন, তাহলে তো জেল ভরে আছে। তা আমি ভাই বলতে দাও, তাহলে তো জেলে জায়গা হতো না, মানে পাড়ায় পাড়া থেকে ধরে ধরে নিয়ে গিয়ে বলতো এই ভাই কার্টুনে গেছো চলো জেলে যাই। কিন্তু বাংলায় এটাকে তো দেখানো হয়েছে, অম্বিকেশ মহাপাত্রকে জেল খাটানো হয়েছে কার্টুন ফরওয়ার্ড করার জন্য শুধুমাত্র। এবং আবার বলছি সেই কথাটা, যদি ভ্যানিশ মানে খুন হয়ে থাকে তাহলে মই থেকে ফেলে দেওয়া মানে খুন, আর যদি কোনোটাই না হয় তাহলে কোনোটাই সেরকম ব্যাপার নয়। কিন্তু রুচিবোধ কেউ কাউর চেয়ে কম যাচ্ছে না। ভোট আসলেই দিলীপ বাবু একটা করে বোম ছুড়বেন, আমি একটু সম্বিতের কাছে আসি। সম্বিত, এর পাশাপাশি আমরা যেটা দেখলাম যে এবার কমিশনের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস নালিশ করলো, এবং প্রধানমন্ত্রীর যে কথোপকথন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থীর সঙ্গে তাকে হাতিয়ার করে। দেখুন, এটা নির্বাচনের সময় একটা স্ট্র্যাটেজি হতেই পারে যে একটা কোনো বিষয়কে প্রচারের আলোয় আনার জন্য এই কমিশনে গিয়ে নালিশ করা ইত্যাদি ইত্যাদি এসব হতে পারে। আমার মনে হয় না ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রী কোনো নির্বাচনের বিধিভঙ্গ করেছেন। তিনি কোনো প্রতিশ্রুতি দেননি, তিনি শুধু বলেছেন যে আমি এর আইনি কোন পথ আছে সেটা আমি দেখব। কিন্তু যেটা ফ্ল্যাগ করার কথা, যেটা তুলে আনার কথা, এবং যেটা আলোচনা হচ্ছিল একটু আগে, যে এই যে ইডি টাকাটা সিজ করেছে তার প্রসেসটা কি। আমি এটা দুম করে বলে দিলাম যে 3,000 কোটি টাকা ইডি সিজ করেছে, এডিসিটা ইত্যাদি সব এজেন্সি সিজ করেছে, আমি সেই টাকাটা বিলিয়ে দেবো, আমি আইনি পদক্ষেপ নেবো ইত্যাদি ইত্যাদি। সেটা কি সম্ভব? এই মুহূর্তে যে আইন রয়েছে তাতে করে যতক্ষণ না পর্যন্ত কোনো ব্যক্তি কনভিক্টেড হচ্ছেন ততক্ষণ পর্যন্ত সেই টাকাটা স্টেট ব্যাংকের কোনো একটি শাখায় সেটা রেখে দিতে হবে। সেটা ছোঁয়ার কারো কোনো অধিকার নেই, না তো সরকারের আছে, না তো কোনো রাজনৈতিক দলের আছে, না তো এজেন্সির রয়েছে। তো আগে কনভিকশন গুলো হোক, আগে ইডি সিবিআই যত কেস করেছে, যত কেসের তদন্ত হচ্ছে, টাকা সিজ করা হচ্ছে ঠিক আছে, কিন্তু তার কনভিকশন যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত এই টাকা কিছু করতেই পারা যাবে। তো কাজেই নির্বাচনী গিমিক একটা সৃষ্টি করার চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী, এবং যেটা আগেও আলোচনা হচ্ছিল যে এর আগেও 15 লাখ টাকার কথা এসেছে, এর আগেও কালো টাকা ফিরিয়ে আনার কথা এসেছে, এর আগেও দেখা গেছে যে বলা হয়েছে যারা টাকা নিয়ে পালিয়ে গিয়েছেন বিদেশে তাদেরকে ফিরিয়ে আনা হবে। আজও আমরা দেখছি সেই নর্মাল আইনের পথেই চলছে বিজয় মালিয়াকে ফিরিয়ে আনার পদ্ধতি, বা আরো যারা রয়েছেন তাদেরকে ফিরিয়ে আনার পদ্ধতি নর্মাল আইনের মধ্যে দিয়ে চলছে। সেই আইনে কোনো বদল আনার চেষ্টা সেরকম ভাবে দেখা যায়নি, এবং সেটা হয়ও নি, সেটা সম্ভব হয়নি, সেটা আইনি কারণেই হয়তো সম্ভব হয়। তো এই ইস্যুগুলোকে সামনে আনা হয়, রাদার দেন জাস্ট একটা কথোপকথনকে সামনে এনে সেইটাকে নিয়ে নালিশ করে, এবং অবশ্যই মানে জাতীয় স্তরে সেটা নালিশ করাতে এবং সেটা নিয়ে প্রেস কনফারেন্স করাতে তার একটা আলাদা
প্রচারের গুরুত্ব আছে অবশ্যই, কিন্তু এই সাধারণ মানুষকে এই জিনিসগুলো তো বোঝাতে হবে যে এটা সম্ভব নয়, কেন সম্ভব নয়, কি কারণে সম্ভব নয়, বা সম্ভব হলে কি কারণে সম্ভব, সেই সব নিয়ে আলোচনা হবে। শুধুমাত্র নালিশ করে একটা প্রচারের আলোয় নিয়ে আসা হলো একটা ঘটনাকে, সেইটা যথেষ্ট বলে আমার তো মনে হয় না এই নির্বাচনী প্রচারের সময়। আসবে একটা ছোট্ট বিরতি নিতে হবে। বিরতির পর আমরা দেখব যে আজকে বামেদের তরফ থেকে দুটি কেন্দ্রে, আরামবাগ এবং ঝাড়গ্রাম, এই দুটি কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা হলো, কিন্তু এখনো পর্যন্ত আইএসএফ এর সঙ্গে সমঝোতা সেটা ঝুলেই রইল। নওশাদ সিদ্দিকী তিনিও এবার এই সময় নিয়ে চাপের কৌশল নিচ্ছেন। এসব নিয়ে ফিরছে একটা ছোট্ট বিরতির পর, দেখতে থাকুন আপনার রায়। ফিরে এলাম বিরতির পর। আজকে বামফ্রন্টের পক্ষ থেকে মাত্র দুটি আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হলো এবং এখনো পর্যন্ত যে আসন সমঝোতা সেটা অনেকটাই যে ঝুলে রয়েছে তার ইঙ্গিত স্পষ্ট। কি বলছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, শুনুন। কম্বিনেশন, তার মানে অ্যাডজাস্টমেন্ট, সিট অ্যাডজাস্টমেন্ট and related issues are still remaining pending. এখনো সেটা সবটা জট খোলা যায়নি। তৃণমূল বিজেপি বিরোধী বোঝাপড়ার মধ্যে থেকে 42টি লোকসভা কেন্দ্রে লড়াইতে অংশগ্রহণ করতে পারে, তার সেই সম্ভাবনা আছে বলেই আমরা তড়িঘড়ি কিছু করতে চাইছি না। আর এই অ্যাডভান্টেজ পয়েন্ট আমরা পেলাম বিকজ অফ 7th ফেজ অফ ইলেকশন। শতরূপের কাছে আসি। শতরূপ, এখনো পর্যন্ত জটিলতা কাটেনি। পুরুলিয়া নিয়ে ইতিমধ্যেই যেটা দেখা যাচ্ছে যে ফরওয়ার্ড ব্লকের তরফ থেকে যথেষ্ট উষ্মা রয়েছে, যদিও আজকে বিমান বসু সেটা মানতে রাজি ছিলেন না, কিন্তু ফরওয়ার্ড ব্লক তারা চাইছেন না যে পুরুলিয়া আসনে কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করুক। না, ফরওয়ার্ড ব্লকের পার্টিকুলারলি পুরুলিয়া নিয়ে কিছু বক্তব্য যেটা ঘটনা, এবং ওনারা আলাদা করে প্রার্থী ঘোষণা করেছেন যে, কিন্তু সেইটাকে নিয়ে আমার মনে হয় ফরওয়ার্ড ব্লকের কেউ থাকলে ভালো করে বলতে পারতেন। আমার সেটা বলা উচিত না, মানে আমার সেই অথরিটি জায়গাটা নেই। তবে হ্যাঁ, এটা ঘটনা আইএসএফ আসন সমঝোতা এখনো পর্যন্ত 20 বাউ জলে, 20 বাউ জলে না হলেও মোটামুটি 3-4 বাউ জলে, বাকি 16 কি 17 মিটে গেছে। এবং বিমান দাই আজকে যে কথাটা বলেছিলেন, হ্যাঁ, নওশাদ সিদ্দিকী বিজেপিকে হারাতে, তৃণমূলকে পরাস্ত করতে আমরা বৃহত্তর জোটের কথা, বৃহত্তর স্বার্থে জোটের দিকে আমরা চেয়ে আছি। সেই জন্য আমরা আমাদের প্রথম পর্যায়ে আমাদের প্রার্থী ঘোষণা করে, আর দ্বিতীয় পর্যায়ে প্রার্থী ঘোষণাতে একটু দেরি হচ্ছে, তবে বেশি দিন তো ওয়েট করা যায় না। আগামী কয়েকটা দিনের মধ্যে ডায়মন্ড হারবার সহ রাজ্যের বাকি যে জায়গাগুলো প্রার্থী দেবো সেগুলো ঘোষণা হবে। আমরা 20টার ওপরে কিন্তু আসনেই আমরা কন্টেস্ট করার মতো প্রস্তুতি রেখেছিলাম। জোটের স্বার্থে সেটাকে নামিয়ে 14, সেটাকে 14 থেকে নামিয়ে 12, 12 থেকে 10 থেকে শেষ পর্যন্ত 8 পর্যন্ত, যে আমরা 8টাও সব থেকে কম 8টা নিয়ে আমরা লড়াই করতে প্রস্তুত আছি বৃহত্তর স্বার্থে। সেগুলো যখন হবে না তখন আমরা আমাদের মতো কথাই যাবে, সেটা যখন ঘোষণা করবো তখন দেখবেন। বেশি দিন তো অপেক্ষা করা যায় না। এবং বিমানদা আজকে যা বলেছেন তার মধ্যে মেজর কোনো তফাৎ আছে বলে আমার মনে হয় না। বিমানদাও বলেছেন যে পরশু দিনের মধ্যে অন্ততপক্ষে বামফ্রন্টের পক্ষ থেকে যারা যারা লড়াই করবেন সব নাম ঘোষণা করে দেওয়া হবে। এবং এটাও ঘটনা যে নিশ্চয়ই আইএসএফের সেই ক্ষমতা থাকতে পারে এবং আছে বলেও আমাদের ধারণা যে তারা অন্ততপক্ষে 20টা আসনে তারা প্রার্থী দেবেন এবং মোটামুটি দাগ কাটার মতো লড়াই করবেন। কিন্তু এটা অত্যন্ত স্বাগত জানানোর মতো কথা যে তারাও চান না ভোট ভাগাভাগি হোক, কংগ্রেসও চায় না, বামপন্থীরাও চায় না, যে কারণে আমরা ধারাবাহিকভাবে চেষ্টা করে এসেছি একটা জায়গায় আসার। কিন্তু প্রতিটা দলেরই নিজের স্বার্থ আছে, তার কর্মীদের কতগুলো দাবি দাওয়া আছে, ইমোশন রয়েছে। সুতরাং সেইগুলোকে আজকে যদি আমরা একটা পার্টি হতাম যত সহজে করা যেত, এখানে 6টা মেজর দল মিলে এটাকে করতে হচ্ছে। সুতরাং কিছু কনফিউশন তো আছে, এটা তো ঘটনা না হলে তো আমরা একবারে 42 আসনে ঘোষণা করে দিতে পারতাম। কিন্তু আবার এটাও ঘটনা যেটা আজ বিমানদা বলেছেন যে এই যে 7 ফেজে ভোট হচ্ছে বলে যে বাড়তি সময়টা পাওয়া যাচ্ছে, এর ফলে নতুন কিছু ডেভেলপমেন্টের সুযোগ। যেমন ধরো আমি তোমার একটা উদাহরণ দিচ্ছি, ধরো দার্জিলিং, গতকালের পর থেকে দার্জিলিংয়ের পরিস্থিতিতে কিন্তু একটা বিরাট পরিবর্তন এসেছে। যখন এডওয়ার্ড জানিয়েছেন, আমরা পার্টি জানিয়েছেন তারা কংগ্রেসের সাথে যাচ্ছেন এবং তার সঙ্গে পাহাড়ের আরও কতগুলো দলকে অ্যাকোমোডেট করে ওখানে এরকম
হতেই পারে যে সুতরাং গতকালের আমরা যদি আগে মনে করো ধরো আমি কথা বলছি সিপিএম কি আইএসএফ যদি দার্জিলিং আগে প্রার্থী ঘোষণা করে দিত আজকের এই ডেভেলপমেন্টের হয়তো সুবিধাটা আমরা পেতাম না নতুন কিন্তু আমি আবার এইটা বলে আমি দেখো তুমি আমাকে অনেকদিন ধরে চেনো আমি বেকার অজুহাত দিয়ে সত্যিটাকে এড়িয়ে যাই না আমি তার মানে বলছি না যে আমাদের প্রার্থী ঘোষণা করতে দেরি হচ্ছে এটা খুব আনন্দের খবর কিন্তু এইটুকু বলছি যে তার মানে এই নয় 2016তেও এটা হয়েছিল 2021এও এটা হয়েছিল তার মানে এই নয় যে বোঝাপড়া হয়নি এক্ষেত্রেও হবে আমরা চেষ্টা করেছি এবং আমরা আশাবাদী এবং এর ব্যাপারে আমি বলতে পারি সবাই একটু বক্তব্য শোনাবো যেখানে তিনি বলছেন যে আমরা চাইলেই 42টা আসনে প্রার্থী দিয়ে দিতে পারি কিন্তু আমরা ধৈর্য দেখাচ্ছি একটা রাজনৈতিক সম্মিলনী বামফ্রন্ট আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠেছে তার ঐক্যকে যেমন আমরা রক্ষা করব সেই ঐক্যের ভিত্তিতে আমরা একটা বৃহত্তর ঐক্য গড়ে তোলার চেষ্টা করছি কিন্তু অন্যদেরও যারা আসবে তাদেরও সেই সমঝোতার রাস্তাটাকে বেছে নিতে হবে দো কদম তুমি ভি চলো দো কদম হাম ভি চলে তবে ঐক্য হয় একতরফাভাবে হয় না তাহলে আমরা বামফ্রন্ট যেভাবে ধৈর্যের পরীক্ষা দিচ্ছি এবং একতরফা এখনো অনেকগুলো আসন আমরা ঘোষণা করতে পারতাম আজকে পুরো তালিকা আমরা ঘোষণা করতে পারতাম সে তালিকা আমি আগেও জানিয়েছি এখনো বলছি প্রস্তুত আছি আমরা কিন্তু আমরা তো শুধু বামফ্রন্ট লড়তে চাইছি না বামফ্রন্টের সঙ্গে যেমন কংগ্রেসকে শরিক করেছি আমরা আইএসএফকে আহ্বান জানিয়েছি আমরা অন্যান্য তপশিলি জাতি আদিবাসী মতুয়া সংগঠন আছে তাদেরকে আহ্বান জানিয়েছি যারাই সাড়া দেবেন তাদের জন্য আমাদের দ্বার উন্মুক্ত আছে অশোক দা দো কদম তুম ভি চলো দো কদম হাম ভি চলে না হলে বামফ্রন্ট 42টা আসনই প্রার্থী দিয়ে দিতে পারতো হ্যাঁ মোহাম্মদ সেলিম তার দলের পক্ষ থেকে যেটা বলার তিনি সেটাই বলেছেন 42টা আসনের প্রার্থী প্রত্যেকটা রাজনৈতিক দলই আমাদের কি 42টা আসনের প্রার্থী ঠিক ছিল না ঠিক ছিল কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের প্রধান লক্ষ্যটা কোন জায়গাটায় বিজেপিকে ক্ষমতা থেকে সরাতে হবে তৃণমূলকে ক্ষমতা থেকে দূরে রাখতে হবে এই দুটো জায়গা থেকে আমরা একসাথে পথ চলতে নেমেছি এখন ব্যাপারটা হচ্ছে যে এতগুলো রাজনীতির দল তাদের অনেক রকমের ব্যাপার আছে অনেক ইকুয়েশনের ব্যাপার আছে আসন সমঝোতার ক্ষেত্রে জটিলতা থাকবে না এটা বলাটা খুব ভুল শুধু এই জটিলতাকে আস্তে আস্তে আমরা কাটিয়েছি এবং নেমে তো পড়েছি উত্তর কলকাতায় বামপন্থী কর্মীরা নেমে পড়েছেন প্রদীপ ভট্টাচার্যের হয়ে আমরা জানি ওদিকে মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিমের হয়ে কংগ্রেসের সমর্থকরা নেমে পড়েছেন হচ্ছে তো কাজ আমাদের সাথে সিপিআইএমের আসন সমঝোতা নিয়ে কথা হচ্ছে এটা আমরা খুব স্পষ্টভাবে জানাতে চাই এবং এই আসন সমঝোতার ব্যাপারে যেটুকুন রয়েছে জটিলতা খুব তাড়াতাড়ি সেটা মিটে যাবে বলে আমরা আশাবাদী এবং আমাদের লক্ষ্য একটাই বিজেপিকে ক্ষমতা থেকে সরাতে হবে তৃণমূলকে ক্ষমতা থেকে দূরে রাখতে হবে আমি একটু শঙ্কুর কাছে আসি কারণ শঙ্কুর কাছে আসার আগে আমি নওশাদ সিদ্দিকীর একটা বক্তব্য শোনাবো ডায়মন্ড হারবার থেকে লড়তে 100% প্রস্তুত দল অনুমোদন দিলেই লড়াই করবেন বলছেন নওশাদ সিদ্দিকী একটু শোনাবো ডায়মন্ড হারবার বিষয়ে যেটা বারবার প্রশ্ন করছে আমার অবস্থান কোথায় আমি একটা অন ক্যামেরা বলছি ডে ওয়ানে যেটা বলছি আজকেও সেটা বলছি আমি 100% প্রস্তুত আছি তৃণমূল কংগ্রেস এই দুর্নীতির বিরুদ্ধে আমাকে লড়াই করার জন্য ডায়মন্ড হারবারে তবে পার্টির অনুমোদনের অপেক্ষায় আছি পার্টি অনুমোদন দিলেই আমি লড়াইয়ের ময়দানে নেমে যাবো এবং নমিনেশন করবো কন্টেস্ট করবো যে সেকেন্ড লিস্ট আমাদের কয়েকদিনের মধ্যেই বার হবে অপেক্ষা করুন হয়তো সেখানে আমাকে যদি সুযোগ দেয় কন্টেস্ট করার আমি লড়াই করবো কারণ হচ্ছে 2021-এ আমাকে বাংলাদেশ লড়াইয়ের নির্দেশ দিয়েছিল সেখানে যে লড়াই করেছিলাম মাটিকে আমরা পড়ে থেকে লড়াই করেছি আপনারা জানেন আর 2024 আমি চাইছি ডায়মন্ড হারবার আমাকে দেওয়া হোক শুধু ডায়মন্ড হারবারে তো তোমরাও এখনো প্রার্থী দাওনি তোমরা কি নওশাদ সিদ্দিকী দাঁড়াবেন কিনা সেটা দেখার জন্য সেই অঙ্কের জন্য অপেক্ষা করছো দেখুন ওনার পার্টিতে কি হবে না হবে কে দাঁড়াবেন না দাঁড়াবেন তার উপর ভিত্তি করে নওশাদ সিদ্দিকী নিয়ে তো সবচেয়ে বেশি এক্সাইটেড তোমরা ছিলে না কে কোথায় কে কমেন্ট করেছে কি বলেছে শুভেন্দু অধিকারী করেছিলেন কি বলেছেন শুভেন্দু অধিকারী বলেছিলেন নওশাদ সিদ্দিকী সম্পর্কে সব প্রশংসা ছিল বলেছিলেন যে নওশাদ যদি কন্টেস্ট করে তাহলে ওখানে ভাইপো থার্ড হবে এবং ওনার ধারণা যে বিজেপি জিতে যাবে বলে উনি মনে করেন শুনুন না নওশাদ সিদ্দিকী দাঁড়াবেন নাম বলেছিলেন এক সেকেন্ড না ওটা নওশাদ সিদ্দিকী দাঁড়াবেন কি দাঁড়াবেন না সেটা নওশাদ সিদ্দিকী এবং তার দলের বিষয় আমাদের বক্তব্য হচ্ছে আমাদের ডায়মন্ড হারবারে একাধিক জন দাঁড়াতে ইন্টারেস্টেড তাই হ্যাঁ তাদের কাউকে আমরা চিনিও এবং আমরা চিনিও মানে আশেপাশে আছে মৌপিয়াদি কাউকে চিনবে না এমন কেউ ডায়মন্ড হারবারে ক্যান্ডিডেট হবে না এমন কেউ ডায়মন্ড হারবারে ক্যান্ডিডেট হবেন তাকে সবাই চেনেন এরকম কেউ ডায়মন্ড হারবারে ক্যান্ডিডেট হবে এবং এক সেকেন্ড না এরকম কথা না কোনো ব্যক্তি আক্রমণ না ব্যক্তি আক্রমণ আমি আমাকে আমাদের বোঝার সুবিধার জন্য তুমি যেরকম একটা ক্লু চাইলে আশেপাশে আছে কিনা আমি জানতে চাই
শতরূপ না। আচ্ছা, আমার বক্তব্য হচ্ছে দেখুন, শতরূপরা ইন্টারেস্টেড আছে, নিজেরা এখনো একটাও প্রার্থী দিতে পারছে না, আগে আপনারা দিন। আমাদের বক্তব্য হচ্ছে আমাদের 41টা আসনের প্রার্থী ঠিক হয়ে গেছে, একটা বাকি আছে। তুমি হবে? ঠিক তো হয়েছে, কিন্তু কবে হবে আমি জানি না। তুমি হবে আমাদের 41টা ঠিক হয়ে গেছে। আমার কোনো ইন্টারেস্ট নেই। শোনো, আমি এই মৌপিয়াদির প্রশ্নের উত্তর দিই, তোমার সাথে তো আসেনি, তোমার সাথে আসবো দিন যাবো। নিয়ে তোমার কোনো ইন্টারেস্ট নেই। তুমি আবার উত্তর আমার কংগ্রেসের কে দাঁড়াচ্ছেন? খুব ইন্টারেস্ট। তুমি আবার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়বে না? আমার কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়া এই না, ব্যক্তি আক্রমণ না। জিজ্ঞেস করছি ব্যক্তি আক্রমণ না, হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়বে না? না, আমি আমার একটু পরিষ্কার করতে চাই, আবে ভাবে বলে তো কোনো কারণ নেই। যেহেতু আমি আছি, সবাই ডায়মন্ড হারবারে, আমি দাঁড়াতে চাই কিনা, আমার ইন্টারেস্ট আছে কিনা, এটা নিয়ে লোকের প্রশ্ন আছে। আমার বক্তব্য খুব নির্দিষ্ট। দল যদি বলে, যেখানে বলবে, যা বলবে তাই করব। আবার দল যদি বলে যে এখন টিকিট দেওয়ার প্রয়োজন নেই, আপনি নিশ্চিন্তে থাকুন, আমায় হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়তে দেখবেন না, আমাকে দল করতেই দেখবেন। না, দলেই থাকবো, দলে কাজ করব। আপনাকে শুধু এইটুকু বলছি, আমাদের দলে, যেটা মৌপিয়াদি প্রশ্ন করেছিল তার উত্তর দেওয়া খুব জরুরি, আমাদের দলে ডায়মন্ড হারবারে অনেকেই দাঁড়াতে চায় এবং সেটাকে দলকে সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নেবে ঠিক সময়। তুমি কি চাও যে আমাকে দল আজকেই লাঠি মেরে বের করে দিই? দলের একটা অনুশাসন থেকে আমি বাইরে চলে যাই? সেটা তুমি কি চাও? আমি সিপিএম এর ফাঁদে পা দেবো? সিপিএম ঠিক করে দেবে। দল যা বলবে তাই করবে। আমি ছোট করে দল করলে দলের অনুশাসন না, ব্যক্তি আক্রমণ না, শতরূপ বারবার বলেছি ব্যক্তি আক্রমণ। বললাম 17 এক সেকেন্ড, আমি তো প্রশংসা করছি। শতরূপের এত যখন যে দলে আমার সে দলের অনুশাসনে থাকবে। কারণটা আমি জানি, কারণ ওর মুখ ফাটছে, ওর মুখ ফাটছে। কি ব্যাপারে? ওকে তো আমি আশা করেছিলাম যে 17 এবারে চাকরি দেয়, 41 জনের নাম থাকবে। আছে 41 জন না, 42 জন। 42 জনে কোথায় আছে? কোথায় দাঁড়াবে? আমি ফুটবল দেখি, আমাদের সুভাষ ভৌমিক করছিলেন তখন দরজা বন্ধ করে প্র্যাকটিস করাতেন। বেসিক্যালি প্র্যাকটিসটা ছিল যে অপোজিশনের প্র্যাকটিস না দেখতে পারে। তো তৃণমূল তো নেমে গেছে নর্মালিতে, বিজেপির ব্যাপারটা এখন সুভাষ ভৌমিক হয়ে গেছে। প্রার্থী আছে জানে, প্রার্থী দরজা বন্ধ করে রেখেছে, এটা ট্যাকটিক্যাল রিজনে যাতে অপোজিশন না দেখতে পারে। আমি তো বলছি তুমি তো কনফিডেন্ট জিতবে ডায়মন্ড হারবার, এটা তো কনফিডেন্ট। তা তোমার তো ভয় হচ্ছে কেন? আতঙ্কে থাকছো তোমরা? তোমরা জানো ডায়মন্ড হারবার আমি তোমার হয়ে বলছি, এটা জেনে গেছো, আমি তোমার হয়ে বলছি। ডায়মন্ড হারবারে তোমার হয়ে বলছি, ডায়মন্ড হারবার আমি বলে দিচ্ছি, তাই আতঙ্ক হয়েছে। শতরূপদা তুমি বললে না যে শঙ্কুদা ডায়মন্ড হারবারের টিকিট না দিলে, মানে বলছিলেন উল্টো হবে। শঙ্কুদাকে যদি ডায়মন্ড হারবারের টিকিট দেয়, শঙ্কুদা পার্টি ছেড়ে দেবে। এক সেকেন্ড, আমি একটু সম্বিতের কাছে আসি। সম্বিত, যে এখনো পর্যন্ত যে বাম, কংগ্রেস এবং আইএসএফ এর আসন সমঝোতা, সেটা কংক্রিট শেপ পাচ্ছে না। এটা বোঝা যাচ্ছে যে প্রত্যেকেই উইলিং, কিন্তু যে জটগুলো রয়েছে সেটা কাটাটা এতটা সহজ নাকি? বেশ কিছু জায়গায় বন্ধুত্বপূর্ণ লড়াই সেটা ইতিমধ্যেই সিল্ড হয়ে গেছে। সেটাই আলটিমেটলি হবে, কারণ যেরকম ভাবে দেখা যাচ্ছে যে বামফ্রন্টের শরিক দলগুলি সিপিএম ছাড়া তারা বিভিন্ন আসনে লড়তে চাইছেন, তারা লড়বেন বলে ঠিক করে দিয়েছেন, প্রার্থী ঘোষণা করে দিয়েছেন। তো সেইখানে পুরোপুরি যে আসন সমঝোতা হবে সেটা হবে না, সেটা বোঝাই যাচ্ছে। কিন্তু ব্যাপারটা সেটা নয়। ব্যাপারটা সেটা হচ্ছে যে আমি খুব একটা ইন্টারেস্টিং বিষয়ে লক্ষ্য করলাম যে 7 দফা নির্বাচনের যে অ্যাডভান্টেজ রয়েছে, যে প্রার্থী তালিকা নিয়ে এত আলোচনা, সমঝোতা করা নিয়ে এত আলোচনা করার সময় পাওয়া যায়, এটা আগে কেউ বোধহয় রিয়েলাইজ করেনি। এখন মুশকিলটা হচ্ছে যে রাজনীতিতে পারসেপশনের জায়গার, পারসেপশনের একটা খেলা রয়েছে এর মধ্যে। তো এই যে আসন সমঝোতা নিয়ে এত দরাদরি, এত দেরি, সেটাতে কিন্তু আলটিমেটলি সাধারণ মানুষ যারা ভোট দিতে চান, যারা হয়তো ভেবেছিলেন যে বাম কংগ্রেস জোটের প্রার্থীকে ভোট দেবেন, তারাও বিভ্রান্ত হন, এবং যারা নেতা কর্মী তারাও বিভ্রান্ত হন যে কি করব আমরা, কি করছি, কি করব। তো এতে যে বিপক্ষ দল থাকে তারা অ্যাডভান্টেজ পায়। এবার শাসক দলগুলোর অ্যাডভান্টেজ সবসময় থাকে, যে তৃণমূল কংগ্রেস 42টা আসনের প্রার্থী তারা সঙ্গে সঙ্গে ঘোষণা করে দিল। যখন বামফ্রন্ট ক্ষমতায় ছিল তখন ওই নির্বাচনের দিন ঘোষণার দিনই তারা 42টা আসনের প্রার্থী ঘোষণা করে দিতে পারতেন। এবং বিজেপিকেও আমরা দেখেছি যে প্রধানমন্ত্রীকে দিয়ে তারা প্রার্থী তালিকা ঘোষণার কথা বলছেন। উল্টো দিকে রাহুল গান্ধী ওয়েনারের প্রার্থী হবেন কি হবেন না সেটা নিয়ে বিভিন্ন কল্পনা
চললো, তারপরে তার প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা হলো। এখনো পর্যন্ত আমেঠি বারেলিতে কে প্রার্থী হবেন সেটা নিয়ে তাদের কোনো সিদ্ধান্ত নেই। তো রাহুল গান্ধীর যখন এই আলোচনাগুলো করার দরকার ছিল দিল্লিতে বসে, তখন তিনি ন্যায়যাত্রা করেছেন। তো ন্যায়যাত্রা করে যে হাততালিটা কুড়োলেন, সেই হাততালির জায়গা থেকে তো হাতটা তো ইভিএম এ পৌঁছতে হবে মানুষজন, তো তার জন্য তো সঠিক বার্তা দিতে হবে। এবং এই যে কনফিউজ করে রাখা নিজের নেতাকর্মীদের এবং ভোটারদের, তাতে যে রাজনীতি তারা করতে চাইছেন, তাতে আমার তো মনে হয় না সেটা খুব একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট সম্বিত তুমি তুলেছো। এবং এখানেও আমরা দেখেছি শতরূপ সেখানে ছিলেন যে যেদিন রাহুল গান্ধী ন্যায়যাত্রা করছেন এবং যেদিন সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিমরা রাহুল গান্ধীর সঙ্গে পৌঁছে গেছেন দেখা করতে মুর্শিদাবাদে, সেখানেও এই সমঝোতা নিয়ে তাদেরও যে কোনো কংক্রিট বার্তা, এই বার্তা রাহুল গান্ধীর থেকে কিন্তু দেওয়া হয়নি, বরং সেটা সৌজন্যমূলক একটা সাক্ষাৎ, তার মধ্যেই সীমাবদ্ধ থেকেছে। আমি একটা বিরতির পর এ প্রসঙ্গে ফিরবো, দেখতে থাকুন আপনার রায়। ফিরে এলাম বিরতির পর। আমি অশোকদার কাছে যাব। অশোকদা, আমি যে প্রসঙ্গটা একটু আগে সম্বিতের কথার পর বললাম, যে যখন আমরা দেখলাম যে রাহুল গান্ধীর এই প্রসঙ্গে যে সিনসিয়ারিটি, সেটা নিয়ে কিন্তু প্রশ্নের অবকাশ রয়েছে। এবং সেদিন আমিও উপস্থিত, শতরূপ সেখানে ছিল, যখন মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তীরা গেলেন, তখনও জোট নিয়ে ওরকম শীর্ষ স্তরের সঙ্গে যখন একটা দেখা হচ্ছে, জোট নিয়ে বার্তা ছিল না, বরং মোহাম্মদ সেলিম যেটা বলেছিলেন যে আমরা সর্বতোভাবে সঙ্গে আছি ইত্যাদি, সেই সময় তিনি ওকে ওকে বলেন। হ্যাঁ, দেখুন, প্রথম কথাটা হচ্ছে ন্যায়যাত্রা নিয়ে না অনেক রকমের কথা উঠে আসে, অনেকে বলার চেষ্টা করেন। সেটাও জানি, এই সময় আপনি জয়রাম রমেশের কথা বলবেন, যেটা তো বিচারধারা, এটা তো নির্বাচন কেন্দ্র করে নয়, কিন্তু এগুলো ভাবের ঘরে চুরি। আমি সেটা বলিনি। বিচারধারা করে যদি সেটা ভোট বাক্সে না রিফ্লেক্ট করানো যায়। আমি সে কথা বলিনি, আমি একটা একদম অন্য কথা বলছি। সেটা হচ্ছে যে ন্যায়যাত্রা, অনেকে বলছেন রাহুল গান্ধী যখন নির্বাচন প্রস্তুতির প্রয়োজন, রাহুল গান্ধী ন্যায়যাত্রা করছেন। আরে ন্যায়যাত্রা তো ইটসেলফ একটা প্রচার। তাই হ্যাঁ, বিচারধারার লড়াইটাই তো বিচারধারার লড়াই। নির্বাচনের আজকের লড়াইটা কোন জায়গাটা? ব্যারিকেডের একদিকে আরএসএস, বিজেপি, সংঘ পরিবার, একদিকে আমরা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। লড়াইটা তো এইটাই তো নির্বাচনী লড়াই, এটাও তো রাজনৈতিক সংগ্রাম। শতরূপ সেখানে ছিল, সত্যি কি কোনো কংক্রিট বার্তা সেটা দরকার ছিল না? আমরা সেটা আশা করেও যাইনি। আমি মোবাইলে একটা কথা বলি, কিন্তু যখন এরকম একটা একদম স্টেট হেড যারা সিপিআইএম এর, তারা যাচ্ছেন এবং সেখানে রাহুল গান্ধী থাকছেন, তখন তো এক্সপেক্টেড যে একটা বেসিক কথা হবে এটা নিয়ে। আমি এইটুকু বলতে পারি, তার আগের দিনও তো আমার সাথে রাহুল গান্ধীর অনেকক্ষণ কথা হয়েছিল, এবং সেই দিনও যখন সেলিমদা, সুজনদা ছিল এবং আমরা ছিলাম এবং অধীরদা ছিলেন, তখন কিন্তু সেলিমদা বলেছেন পাশে আছি বলতে ন্যায়যাত্রা পাশে থাকার কথা, আর ওকে রাহুল গান্ধী বলেছেন তারপরে পুরোটা যে বলেছে তোমাকে সে ঠিক বলেনি। বাট এনিওয়ে, আমার তার বেশি কিছু বলা উচিত নয়। আমি কোট করছি না, কারণ সাংবাদিক সোর্স ডিসক্লোজ করেন না, কিন্তু তিনি যদি শোনেন তিনি বুঝবেন যে তিনি ঠিকই বলেছেন, কিন্তু একমাত্র তিনি বুঝবেন। দ্বিতীয় কথা হচ্ছে, আমি যেহেতু সাংবাদিক সোর্স ডিসক্লোজ করে না, তাই আমি এইটা বজায় রাখলাম, এই এথিক্সটা বজায় রাখলাম। অন্যভাবে নিও না কথাটা, কিন্তু সেখানে তো আমি ছিলাম, সুতরাং আমি কি কারো সোর্সকে বিশ্বাস করব না, নিজের কানকে বিশ্বাস করব। কিন্তু সেখানে যারা তোমার সঙ্গে যারা ছিলেন তাদের মধ্যেই কেউ বলেছে, প্লিজ ক্যারি অন। তারা কি হয়তো ভাববেন যে এর থেকে বেশি আমি আমার সাংবাদিকতার এথিক্সের স্বার্থে এর থেকে বেশি আমি ডিসক্লোজ করব না। তারা আবার ভাববেন আমি বলে যাই, ভাবো তারা বলেছে, যাই হোক, আমি ওখানে ছিলাম, আমি শুনেছি এই কথা হয়েছে না হয়েছে, আমার কাছ থেকে শোনাশুনি ব্যাপার নেই এখানে। দ্বিতীয় কথা, আমি এখানে একটা কথা বলছি, যেটা সম্বিতদা যে কথাটা বললেন, আমি কিন্তু হয়তো আমার কথাটা একবার বোঝাতে পারিনি সমানভাবে। আমি কিন্তু কখনো বলিনি এটা সম্বিতদা যে আমাদের প্রার্থী ঘোষণা করতে দেরি হওয়াটা বা ফেজে হওয়াটা খুব আইডিয়াল সিচুয়েশন, তা কিন্তু নয়। এবং আপনি যদি বলেন যে মানে আগে ঘোষণা হয়ে গেলে প্রস্তুতির বেশি সময় পাওয়া যেত, এটা একদম সত্যি কথা, এটাকে অস্বীকার করছি না। কিন্তু যেটা বলার চেষ্টা করেছিলাম তা হচ্ছে, একটা দলের বদলে যেহেতু 6টা দলকে একটা জায়গায় আসতে হচ্ছে, সুতরাং একটু সময় লাগাটা স্বাভাবিক। দ্বিতীয় কথা, দেখুন, আমরা যেহেতু এই রাজনীতি প্র্যাকটিস করি না যে একটা লোক তৃণমূলের মঞ্চে গিয়ে বসে আছে ক্যান্ডিডেট হবে বলে, সে ওখানে টিকিট পেল না বলে নেমে আসলো, তাকে আমি আমার প্রার্থী করে দিলাম। যেহেতু এই রাজনীতি আমরা করি না, সেহেতু আমাদের কাছে ওরকম ধরে লোককে দাঁড় করিয়ে দেওয়ার ব্যাপার নেই। এবং আমি একটা কথাকে আশ্বস্ত করতে পারি, আমি আপনার একটা স্পিরিটকে সম্মান করি, যে আপনি যেটা বলেন যারা ভেবেছিলেন আমাদেরকে ভোট দেবেন তাদের কাছে একটা বার্তা দেওয়া। আমি এইটুকু বলতে পারি, যে আসনে আমাদের প্রার্থী ঘোষণা হবে এই সামনের পরশু দিনের মধ্যে, রোববারের মধ্যে, সেই আসনেও এমন লোকেরাই প্রার্থী হবেন যারা পশ্চিমবাংলার মানুষের কাছে পরিচিত, ওই বাইরে গুজরাট থেকে, বিহার থেকে ধরে আনা প্রার্থী নয় তারা, যাদেরকে কিনা রাস্তায় ছেড়ে দিলে এলাকা চিনে বাড়ি ফিরতে পারবে না। তারা এমনিতে মানুষের কাছে পরিচিত, তারা মানুষের লড়াই সংগ্রামের সঙ্গে ছিলেন। তাই প্রার্থী ঘোষণা করার পরে তাদেরকে নতুন করে পরিচয় করানো, আর কি সিপিএম এর বক্তব্য নতুন করে মানুষকে জানানোর কোনো জায়গাটা নেই। হ্যাঁ, ভালো হতো যদি 1 মাস আগে হয়ে যেত, 1 মাস পরে হচ্ছে, কিন্তু যাদের ভোট দেওয়া তারা ঠিক দেবেন, আমরা আশা করি। চিত্রটা যখন দেখছো, এখন মৌপিয়া দেখো, ফ্যাক্ট বলতে গেলে সিপিএম এবং কংগ্রেসের রিলেভেন্স 42টার মধ্যে
হয়তো 4 থেকে 5টা লোকসভায় আছে যে তাদের জোট হলো কি না হলো, কার ভোট কিভাবে কাটলো, এই করে কি হবে। অ্যাবসলিউটলি জেতার পজিশনে এই মুহূর্তে বোধহয় কংগ্রেস একটা হলেও হতে পারে, সিপিএম এর সেরকম আসলে অধীর চৌধুরীকে মানে তুমি ধরছো? ধরছি, হ্যাঁ ফ্যাক্ট বলছি। আমি তো আবার বলছি, ঘুরিয়ে ফিরিয়ে তৃণমূল মুখপাত্র বলে সব বিধবে 42 এমন না, তাই? রেলেভেন্স নেই, তাই রেলেভেন্স নেই। মানে বহরমপুরে অধীর চৌধুরীর সম্ভাবনা জোরালো আছে এটা মনে করছো? আমি বলছি সব ক্ষেত্রে দাঁড়িয়ে অধীর চৌধুরী হোক বা যেই হোক, কংগ্রেসের একটা আশেপাশে আছে, আর সিপিএম এর তো কাছাকাছি দূর নেই। জোট হলেও না হলেও এটা হচ্ছে আমাদের খুব একটা মানে বেল পাকলে কাকের কির মতো। দেখুন, আমরা এই মুহূর্তে সাংগঠনিকভাবে, জনপ্রতিনিধির আকারে বলছি না, সাংগঠনিকভাবে তো নিশ্চিত রূপে সর্ববৃহৎ দল পশ্চিমবাংলার। স্বাভাবিকভাবে আমরা 42টা। থ্যাংক গড ইউসুফ পাঠান নিশ্চয়ই ভাষাগত সমস্যার জন্য আপনারা দেখেন না, না হলে এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল মুখপাত্রের বক্তব্য শুনে উনি আজকেই পাত্তারি গোটাতেন কি সম্বিত। না 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 সাধারণত আমরা চাই দর্শক বেশি করে আপনারা কিন্তু একটা এখানে ইউসুফ পাঠান আশা করি আপনারা দেখেন না, কারণ ভাষার স্বার্থে কি সম্বিত, তাই তো? আমি আবার বলছি, কোন স্পেসিফিক কনস্টিটুয়েন্সি না, একটা সবার ক্ষেত্রে এটা একটা উইনিং প্রবাবিলিটিস দেখা হয়। সেখানে অধীর চৌধুরী সেখানে নেপাল মাহাতো, আমি আলাদা করে বলছি না, আমি ডেফিনেটলি বলছি না না, যদি এই মুহূর্তে দাঁড়িয়ে ঈশা খান যেই মুহূর্তে বলতে দিন না, যে এই মুহূর্তে দাঁড়িয়ে কংগ্রেসের কংগ্রেসের স্ট্রংগেস্ট ক্যান্ডিডেট অধীর চৌধুরী, সেটা অমান্ত অসুবিধা, কিন্তু তিনি 2 লক্ষ ভোটে পিছিয়ে আছেন। তাই জোট হলো বিধানসভা খুব সংক্ষেপে, আর জোট হলো কি না হলো তাতে খুব রেলেভেন্স তৃণমূলের ক্ষেত্রে নেই। শঙ্কু খুব সংক্ষেপে, দেখুন আমার বক্তব্য হচ্ছে প্রত্যেকটি রাজনৈতিক দলের এটা ইন্টারনাল বিষয়, তারা সময় নিচ্ছেন, কিন্তু আমার মনে হয় না যে সময় নেওয়ার জায়গায় এতটা সময় নেওয়া উচিত, এতে দুর্বলতা বেশি ঘোষণা করে দেওয়া উচিত। বিজেপি তৈরি আছে, বিজেপি নির্বাচনের কিছু আলোচনা সিদ্ধান্ত নিতে পারছেন। আমি সম্বিত হাসছে, সেটা হচ্ছে যে কোহির জানি না, মানে আউট অফ স্লিপ অফ টাং কিনা জানি না, বা সত্যি বিশ্বাসের কথা না, যাই হোক সেটার মধ্যে আমি যাচ্ছি। চারটি আসনে বলেছো, একটা পাবে বলেছো, সবুজ পরেও এসছো, তুমি টিয়া পাখি হয়ে বসো এবার। সম্বিতকে বলতে দাও। জাস্ট আমার 2টো পয়েন্ট বলার। একটা হচ্ছে শতরূপকে বলি, মানে আমি এটা কটাক্ষ করে বলিনি, বিমান বসুই আজকে সাংবাদিক সম্মেলনে এই কথা 7 দফার কথা বলেছেন। তো আমার যেটা বক্তব্য, রাহুল গান্ধীর এই প্রচার নিয়েও আমার কোনো আপত্তির কোনো জায়গা নেই, খুব ভালো কাজ করেছেন ইত্যাদি ইত্যাদি সবই ঠিক, কিন্তু যে সময় আমাকে স্ট্র্যাটেজি ঠিক করতে হবে এবং যে সময় আমাকে প্রচার করতে হবে, এই দুটোকে বোধহয় ঠিক করে নেওয়া জরুরি, সেই সময়টা ভাগ করে নেওয়া জরুরি, যেটাতে এই কনফিউশনটা হচ্ছে। সময় একদম শেষ, আপনারা এখানেই শেষ করছি, দেখতে থাকুন জি 24 ঘন্টা।